আসসালামু আলাইকুম। জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। জি, আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। হ্যালো, আপনি কি শুনছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি, জি, জি শুনছি। আসলে ম্যাম, আমাদের একটা জরিপ চলছে। প্রয়োজনীয় দ্রব্যের এমন দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের অভ্যন্তরীণ অবস্থা কেমন সে বিষয়ে। আপনি আমাকে সময় দিলে আপনাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম। এত সুন্দর কণ্ঠস্বর শুনে আমার নিজের কণ্ঠস্বরের প্রতি বড় আফসোস হলো। আমি বুক জুড়ে আফসোস নিয়ে খুব মায়া নিয়ে বললাম, জি, 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 জি প্রশ্ন করেন। আসলে ম্যাম, আপনি বাসায় কি ব্যবহার করছেন? সেই সুন্দর কণ্ঠস্বর আমার বাড়িতে সয়াবিন তেল দিয়ে রান্না হয় নাকি সরিষার তেল দিয়ে, সব খবর জেনে ফেললো। আমিও কথার মায়ায় পড়ে সব একে একে বলে দিলাম। এমনও হতে পারত যদি সে আমাকে আমার পার্সোনাল কিছু জিজ্ঞেস করত, আমি হয়তো আনমনে সবটাই বলে ফেলতাম। আপনি এখন আপনার বা আপনার পরিবারের ৩টা প্রয়োজনীয়তা বলুন, যা এই মুহূর্তে মেটানো প্রয়োজন কিন্তু সম্ভব হচ্ছে না। তেমন কোনো প্রয়োজনীয়তা আসলে মনে পড়ছে না। আম্মু অবশ্য আমাকে বিয়ে দিতে পারলে একবারে বেঁচে যায়, আহ, কিন্তু বিয়ের জন্য প্রপার পাত্র খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এটা কি কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার মধ্যে পড়ে? নিশ্চয়ই ম্যাম, এটাও গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তার আওতায় পড়ে। আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ। সেই বর্ষা ঝরা দিনটা আমি কেবল তাকে ভেবে কাটালাম। বারবার নিজের কণ্ঠস্বর রেকর্ড করে শুনলাম কেমন শোনালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, কেমন আছেন? হ্যালো, কেমন আছেন? কেমন শোনালো? আহা, আমার কণ্ঠটা এত খসখসে কেন? কিরে, কি হয়েছে তোর? ক্লাসে একদমই মনোযোগ ছিল না। আজকে টিচার তোকে কতবার নোটিস করছে তুই দেখছিস? আমি না আসলে বুঝতেছি না, মানে আমি একটা ঘোরের মধ্যে আছি, একজনের কণ্ঠের ঘোর। তুই কার কথা বলছিস? আমাদের ইউনিভার্সিটির কেউ? আমি কি চিনি তাকে? বল না। না, ঘুমের মধ্যে একজন ফোন দিছে, আই ডোন্ট নো। তারপরে আমার তো মাথার দিকে, ইটস জাস্ট আমার মাথার দিকে যাচ্ছে না। অ্যাসাইনমেন্ট আর ক্লাসের চাপে একদম স্টিলের মতো সোজা হয়ে গেলাম। কোন কালে কে ফোন দিয়েছিল মনেই রইল না।
প্রায় সপ্তাহখানেক বাদে আবারও এক অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, জি আমি খাদ্য অধিদপ্তর থেকে বলছিলাম। আমার বুকের ভেতরটা অচেনা এক ঢিপ ঢিপ খেলে গেল, হাত পা কেঁপে উঠল, গলা শুকিয়ে গেল। একদম ভুলেই গিয়েছিলাম যার কণ্ঠের দহনে আবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। অবাক হয়ে বললাম, আবারও কি জরিপের জন্য ফোন দিয়েছেন? মানে আবার একই প্রশ্ন? জি না, আজও অন্য প্রশ্ন করতে ফোন দিয়েছি। সেবার আপনাকে জিজ্ঞেস করা হয়নি কেমন আছেন আপনি। হ্যাঁ, ভালো। এইটা জিজ্ঞেস করতেই ফোন দিয়েছেন? ঠিক তা না, মনের ইচ্ছাটা একটু অন্যরকম, কিছুটা ভয়ঙ্কর। মনে হচ্ছে যদি বলে ফেলি বকাঝকা করবেন, তাই সাহস পাচ্ছি না। আমি না সেদিন কেন যেন আপনার নাম্বারটা তুকে নিয়েছিলাম, মনে হচ্ছিল একটাবার হলেও আপনার সাথে কথা বলতে হবে। আচ্ছা, আমি আপনাকে বিরক্ত করছি না তো? আমার কি হলো কে জানে। আমি বেকুবের মতন ফট করে বললাম, না তো, বিরক্ত হচ্ছি না তো। আমি যদি আপনাকে আরো একটু বিরক্ত করি, আপনি কি তারপর বিরক্ত হবেন না? আমার গা লাল হয়ে এলো লজ্জায়। আমি লাজুক কণ্ঠে বললাম, হবো না, বলেন না। সে এক বুক সুখ নিয়ে আমাকে বিরক্ত করতে আরম্ভ করলো। সেই বিরক্ত করার গল্পটা চলল প্রায় 1 বছর। আমরা প্রায় সারাদিনই কথা বলতে লাগলাম। সে চাকরির পাশাপাশি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিল, আর আমার ভার্সিটির চাপ। এসবের বাইরে যতটুকু সময় পাওয়া যায় আমরা মুগ্ধ হয়ে একে অপরের কথা শুনতাম। স্বপ্নের কথা, জীবনের কথা, পৃথিবীর কথা, কি কথা বাদ রেখেছিলাম আমরা? কিচ্ছু না, কিছুই না। তবুও কি করে যে এমন একটা কথা বাদ পড়ে গেল দুজনের। সে একদিন ফোন করে জানালো সে আমার ভার্সিটির 1 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছে। সে সামনাসামনি আমাকে একটা সারপ্রাইজ দিতে চায়। সে আমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে, এইটুকু থেকে বড় সারপ্রাইজ আমার জন্য দ্বিতীয়টি হতে পারে না। 1 বছর দুজন কেউ কাউকে দেখিনি, বলিনি চলো দেখা করি, কারণ ওর বিসিএস এর প্রস্তুতি আর আমার পড়ালেখা। আমার হৃদয়ে কেঁপে উঠল, এই প্রথম সেই সুন্দর কণ্ঠস্বরটিকে সামনাসামনি দেখতে পাবো। সেই সুন্দর কণ্ঠটা বাস্তব সত্য, আমি তাকে ছুঁতে পারবো। ভাবতেই আমার গলা শুকিয়ে আসছিল, হাত পা কেঁপে উঠছিল। উত্তেজনায় হাঁটতে পারার ক্ষমতা যেন হারিয়ে ফেললাম। রিক্সা থেকে নেমে নার্ভাসনেসে কম্পনরত হাত পা নিয়ে আশেপাশে তাকালাম, কিন্তু খুঁজে পেলাম না। জুই,
মরে যাচ্ছি, আমাকে একটু ধর। আমার কি হলো আমি জানি না, আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। তুমি এত সুন্দর কেন? আমি কোনোদিন ভাবিনি তুমি এত সুন্দর হবা। এত সুন্দর হওয়ার কোনো অধিকার নেই তোমার। তুমি এত ফর্সা কেন? পড়ে গেলাম না একটা বিপদে? আমাদের বিয়ের দিন কোনো ছবিতে তো আমাকে খুঁজে পাওয়া যাবে না তোমার জন্য। জুই, কি? আমি ভাবছিলাম একটা শ্যামবর্ণের মেয়েকে বিয়ে করবো। আমার সাথে এটা কি হলো? একটা তুষার রাজ্যের রাজকন্যাকে ভালোবেসে ফেললাম। কেন? এটা কথা বলবো রাজকন্যা? তুমি আমার জীবনের থেকে একটু বেশি, আর আমার স্বপ্নের থেকে একটু কম। তাই মানে কি জানো, যখন যখন আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখবো আমাকে ডিস্টার্ব করা যাবে না। আমি কি আসলে হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি এত সুন্দর, সেটা ইচ্ছে করো। তুমি অনেক সুন্দর। একটা মানুষ এতটা গভীর প্রেমে কিভাবে পড়ে? আমার মনের মাঝে প্রশ্ন জেগেছিল। যদি রাতুল দেখতে আমার মনের মতো না হয়, তাহলে কি স্বার্থপর আমি ঠিক এভাবেই ওকে ভালোবাসতাম? হ্যাঁ, এসব এখন ভেবে কি লাভ? পেয়েই তো গিয়েছি রাজপুত্রকে। কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম, সুখ বড়ই অদ্ভুত। সে স্বাধীন পাখি, এক খাঁচায় থাকতে তার ভীষণ কষ্ট। এইভাবে তাকিয়ে থাকলে কিন্তু আমার জন্য বিষয়টা জটিল। আমার মা একদম আমার মতো না, সরি মানে আমি একদম আমার মতো না। আমি তীব্র অবিশ্বাস নিয়ে তার দিকে চেয়ে রইলাম। কথাগুলো যেন কণ্ঠে আটকে গেল। আমার দুনিয়া ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে আমার কম্পিত কণ্ঠস্বরের সাথে দুনিয়াও কম্পিত হচ্ছে। তোমার মার স্মৃতিতে সিঁদুর, তুমি সনাতন? লেট মি এক্সপ্লেইন। আমি এটাই তোমাকে বলতে চাই। আমি তোমাকে ভালোবাসতাম রাতুল, কিন্তু তুমি এটা আমার সাথে কি করলা? তুমি জানতা না আমার ধর্ম কি? জানতাম। জানতা, তাহলে কখনো বলার প্রয়োজন মনে করো না আমাকে সেটা? উপায় ছিল না। আমি যখন তোমার সাথে কথা শুরু করি তখন কিভাবে দিন পার হয়ে গেছে এটা মাথায় ছিল না। এই কথাটা যে তোমাকে বলা হয়নি এটা মাথায় ছিল না। দুইটা মানুষ একই ধর্মের না এটাও মাথায় ছিল না। বেশ মাথায় ছিল তুমি।
প্রত্যেকটা মুহূর্ত তোমার প্রতি ভালোবাসা। যখন এটা মাথায় আসছে ততদিন অনেক দেরি হয়ে গেছে। কিভাবে বলবো বুঝতেছিলাম না। মনে হচ্ছিল যদি অনেক কষ্ট পেয়ে যাও, যদি আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসতাম রাতুল। আমি কোনোদিনও চাই নাই আমাদের সম্পর্কের মাঝখানে কোনো ধরনের কোনো মিথ্যা কথা থাকুক। বিশেষ করে আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। তা হয় না রাতুল। হচ্ছেই তো, অল ওভার হচ্ছে। মানুষের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কে বেশি ভালো থাকবে কার সাথে, ওইটা আগে না। দেখো, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কখনো এগুলো আমরা মানুষে আনবো না। কখনো এটা আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার যেইভাবে ইচ্ছা তুমি সেভাবে লাইফ লিড করো না। আমার সাথে থাকো প্লিজ। বুঝতেছো না কেন? তুমি বুঝতেছো না কেন? জীবন কি সিনেমা? জীবন তো সিনেমা না। কি ঠিক হবে? কিভাবে ঠিক হবে? এটা আমার ফ্যামিলি মানবে না, এটা আমার ধর্ম মানে না। বুঝতেছি। দেখো, এখন যেরকম করা যাবে না। না, ভালো তো আসছে। এইটার জন্য কি ভালোবাসা শেষ হয়ে যাবে? তুমি কি এখন আমাকে ঘৃণা করতে পারবো? আমি কি এখন তোমাকে ঘৃণা করতে পারবো? শোনো না, আমি সবকিছু ফিক্স করবো। আমি বলতেছি তো, আমাকে বিশ্বাস করো। কি করতে হবে আমাকে বলো, আমি সব করবো তোমার জন্য। একবার বলো। আমার জন্য নিজে ধর্ম ছেড়ে দিতে পারবা? যাও তো। পারবা না। আমি তোমার পরিবারকে অসম্মান করতে চাই না। আমি তোমার বাবা মা, তোমার ফ্যামিলিকে অসম্মান করতে চাই না। কিন্তু যেটা কোনোদিনও হবে না সেটা নিয়ে আমি স্বপ্নও দেখতে চাই না। আমার পরিবারে আমি একটা মাত্র ছেলে। আমি যদি এরকম কিছু করি, বাবা মা বাঁচবে। আমাকে ক্ষমা করে দিও। দীর্ঘশ্বাস ফেলে দুপা এগিয়ে গেলাম। রাতুলের ঘন চুলগুলো গুছিয়ে দিতে দিতে নিচু হয়ে তার মুখে চেয়ে রইলাম। ওর পাতলা ঠোঁট আর ঘন পাপড়িগুলো অভিমানী শিশুর মতো কাঁপছিল। সে অভিমানী কাতর চোখে আমার দিকে চেয়ে রইল, যেন আমি চাইলেই সমাধান করে ফেলতে পারি পৃথিবীর সকল যোগবিয়োগ। আমি সেই মুহূর্তে পৃথিবীর সব থেকে শক্ত কথাটা বললাম, ক্ষমা করে দিল। তোমাকে আমি একবারে ক্ষমা করে দিলাম। আমার একটা রিকোয়েস্ট রাখবা প্লিজ? আমার সাথে কোনোদিন যোগাযোগ করবা না প্লিজ। আমার সাথে কোনোদিন যোগাযোগ করার চেষ্টা করবা না। তুমি আমাকে যে পরিমাণ কষ্ট দিছো, খুবই বিট্রিট ফিল হচ্ছে আমার। আমাদের গল্পটা এখানেই শেষ। সেদিন রাতুল কোনো উত্তর দিতে পারেনি। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়েছিল শুধু। তার পরের দিনগুলো ছিল খুব দুর্বিষহ। আমি রাতুলের নাম্বারটাও ব্লক লিস্টে ফেলেছি। কি রে, ভার্সিটি যাবি না? ভার্সিটি যেতে একদম ইচ্ছে হচ্ছে না। আমার একটা হেল্প করতে পারবি? হ্যাঁ বল, কি হেল্প? আমার জন্য আজকে একটা সিম কার্ড কিনে আনতে পারবি? সিম কার্ড? ঠিক আছে। আজকে আনিস? হ্যাঁ ঠিক আছে, আমি আসার সময় নিয়ে আসবো। থাক তাহলে, যাই।
কম্বলের তলায় মুখ লুকিয়ে কত অন্ধকার রজনী অশ্রুতে ভাসিয়েছি। উপলব্ধি করেছি এই শহরে যাপন বড়ই কষ্ট। এখানে মন খুলে কাঁদা যায় না, এক চিলতে হাসা যায় না। এই শহরে যাপন কেবল অভিনয় সত্য। আমি নিজে নিজেকে বোঝাতে ব্যর্থ। শোন, জীবনে এমন অনেক গল্প পাড়ি দিতে হয়। তুই একটা গল্পের খপ্পরে পড়ে জীবনটাকে শেষ করে দিস না। আর তুই চাইলেও তো হুট করে বিষয়টাকে মাথা থেকে সরিয়ে ফেলতে পারবি না। একটু তো সময় লাগবে না বিষয়টাকে ভুলতে? কিন্তু তুই কি ভাবছিস রাতুল ভাই ফিরে আসবে না? ভুল ভাবছিস। তোর দুই একটা করুণ কথায় কখনোই শেষ হয়ে যাবে না। তুই একটু স্ট্রং হ, ধীরে ধীরে নিজেকে সময় দে, আর দেখবি ধীরে ধীরে তুই তাকেও সরিয়ে দিতে পারছিস। একদম চিন্তা করিস না, আমি আছি তো। এভাবে 1 মাস কাটার পর একদিন হুট করেই রাতুলের সাথে দেখা মিলল। সে আমার ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে, চুল উস্কো খুস্কো, চোখের নিচে বেদনার কালো ছাপ, জামা কাপড় অবিন্যস্ত, হাতে জ্বলন্ত সিগারেট। তার এই বিধ্বস্ত চেহারা দেখে হৃদয়ে গলে গেল আমার। আমি আর স্থির থাকতে পারলাম না, দূরে দাঁড়িয়ে থাকতে পারলাম না, এড়িয়ে যেতে পারলাম না। দূর থেকে 2 ফোঁটা চোখের জল ফেলে এগিয়ে গেলাম তার দিকে। সে আমার দিকে বোবা দৃষ্টিতে চেয়ে রইল কেবল। আমি তোমাকে অনেক ভালোবাসি জয়ী। তুমি আমাকে একটু ভালোবাসো না প্লিজ? আমি ইগনোরেন্স দিতে পারতেছি না। জীবনে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমার জন্য তো বেঁচে থাকাটা অনেক জরুরি জয়ী। প্লিজ এমন করো না। কিন্তু সবকিছু ঠিক করে ফেলি প্লিজ। আমি নিতে পারতেছি না প্লিজ। আমি না পারতেছি না, বুঝছো? আমি অনেক ট্রাই করছি, হচ্ছে না। প্লিজ আমার সাথে থাকো প্লিজ।
অবস্থা? অবস্থা কি হয় নবীর কাছে শেষ করে আমি দিছি টেম্পো অবশ্য ওখান থেকে কি অফিসে আবার বাসায়? স্টিল বাসায়। আজকাল যাবো না আলু সাবমিট করে শুরু পাচ্ছি তো তোর কি অবস্থা চলে অফিস থেকে যাচ্ছে ঠিক এবার এই তো ও ভালো কথা তুই আমার করতে পারবি কি গত বছর আগের বছর বিসিএস থেকে তো সীমিত ছিল আমার এগুলো বের করতে পারবি চেষ্টা করবো? হ্যাঁ চেষ্টা কর তুই প্রিভিয়াস 3-4 বছরে আমাকে একসাথে বের করে দে হ্যাঁ ঠিক আছে। একটা মিনিট দাঁড়া ইয়েস বলুন স্যার জি জি ঠিক আছে তো চল চা রেখে তারপর আমি মুভ করি ঠিক আছে। বাড়ি থেকে তো অনেক প্রেশার বিয়ের জন্য, আমার বাড়ি থেকেও তোমার বাড়ি থেকেও। এবার একটু রাজি হয়ে যাও না প্লিজ। আমি আমার ফ্যামিলিকে ম্যানেজ করে ফেলবো, মাকে ম্যানেজ করবো, মা মানবে আমি জানি। এক সাইড দেখলে তো হবে না রাতুল, আমার পরিবার কোনোদিন রাজি হবে না। আর এখানে তো আমার কোনো দোষ নাই। তুমি আমার কাছ থেকে একটা জিনিস হাইড করছো, করার কারণে আজকে আমরা এখানে দাঁড়ানো। তুমি আমার সাথে এটা হাইড না করলে হয়তো আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক তো থাকতে পারতো না। আজকে এখানে যে আমরা দাঁড়ায় আছি, এখানে কার দোষ? এখানে আমার কোনো দোষ? আমি কি করতে পারি রাতুল? তুমি কি আমার সাথে জোর করে থাকতেছো? তোমার কথা মনে হচ্ছে তুমি আমার সাথে থাকতেই চাও না, আমাকে ভালোবাসো না। তোমার তাই মনে হয়? রেগে যাচ্ছ কেন? রাগ করার মতো কথা বললে আমি কি বলবো তোমাকে? ফাইন, আমি মোটেও রেগে যাচ্ছি না, কিন্তু জানো এই টপিকটা নিয়ে কথা বলতে আমার সামান্য পরিমাণ ভালো লাগে না। তোমাকে একটা কথা বলি, তুমি তোমার বাবা আমার পছন্দের বিয়ে করে ফেলো, আমি তোমাকে আটকাবো না, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আমি জাস্ট কোনোদিন বলবো না যে তুমি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করলা কেন। এত কঠিনভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ বলো। আমার জন্ম, আমার ধর্ম, এগুলো কি আমার দোষ? এগুলো কি আমার হাতে ছিল? ধর্ম তোমার হাতে ছিল না, কিন্তু আমরা এখন যে সিচুয়েশনে দাঁড়ানো এটা সম্পূর্ণ তোমার হাতে ছিল। তুমি জাস্ট আমাকে হাইড না করলেই পারতা, কিন্তু না, তুমি তো আমাকে ফাঁসাইছো। তুমি যখন আমাকে ফাঁসাইছো তখন তোমার মনে ছিল না? আমি তোমাকে ফাঁসিয়েছি? হ্যাঁ, তুমি আমাকে ফাঁসাইছো। তুমি স্বার্থপর মতো একটা ডিসিশন নিছো, এবং তোমার এই স্বার্থপর মতো ডিসিশনের কারণে আজকে আমি এখানে দাঁড়াইছি। ওকে ঠিক আছে, সব ভুল আমার। এত টাফ হলো না, বুঝছো? আমি তো তোমার সাথে একটু বাঁচতে চাই, ভালো থাকতে চাই। এত টাফ হলে কিভাবে থাকবো বলো? দেখো, আমি তো একটা তোমাকে চিনি, যাকে ভালোবেসে তোমার কাছে আসছিলাম, যাকে অনেক ভালোবাসি। এই তুমিটা যদি চেঞ্জ হয়ে যাও আমার অনেক কষ্ট হবে, বুঝছো? নিতে পারবো না। প্লিজ চেঞ্জ হও না, প্লিজ। আমি কখনো বিয়ের কথা বলবো না, আমি কোনো রকমের কোনো প্রেশার দিব না। দেখো, তুমি তো একরকম, তাই না? যে মানুষটাকে আমি চিনি, যে মানুষটাকে আমি ভালোবাসছি, হঠাৎ করে যদি বদলে যাও আমি অনেক কষ্ট পাই, বুঝছো? নিতে পারি না এটা। বদলাও না প্লিজ।
রাতুল তার কথা রেখেছিল, সে আর কোনোদিন বিয়ের কথা বলেনি। ততদিনে আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে। বাসায় বিয়ে নিয়ে নিত্য ক্যাচাল সহ্য করেও চাকরির পড়া পড়ছি। রাতুলের ততদিনে পদোন্নতি হয়েছে, সে সাথে বদলে গেছে তার ব্যবহার। আমি তাকে তার বদলে যাবার কোনো কারণ জিজ্ঞেস করিনি, সেও বোধহয় বলার প্রয়োজন বোধ করেনি। জুই, আমি আর পারছি না, এই মেন্টাল প্রেশার নিতে পারছি না। জীবনের কাছে আমার চাওয়া পাওয়া খুব ছোট জিবি। আমি না বাঁচতে চাই, আর 10 জন সাধারণ মানুষের মতো করে বাঁচতে চাই। এত জটিলতা চাই না। দিন দিন সবাই ভুলে যাচ্ছে যে আমিও একজন মানুষ। বিয়ে করে ফেলো রাতুল। আমার আসলে তোমাকে কি বলা উচিত আমি জানি না। আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও। আবার বাসা থেকেও বিয়ে নিয়ে আমাকে প্রেশার দেওয়া হচ্ছে। আর আন্টি আঙ্কেলের তো তোমাকে নিয়ে একটা এক্সপেকটেশন আছে, তাই না? আর আমার এক্সপেকটেশনস, সেটা তোমার আগেই চিন্তা করা উচিত ছিল রাতুল। কাউকে ভালোবাসে কি অপরাধ জয়? আমি উত্তর দিলাম না। আমরা দীর্ঘ 1 ঘন্টা ফোন কানে চুপচাপ বসে রইলাম। মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারছিলাম না, তাকে আমার করে দাও আল্লাহ। কি বলে প্রার্থনা করব আমি? এই অসহায় অবস্থা থেকে কি করে বেরোবো আমি? কি করে তার কষ্ট কমাবো আমার হৃদয়ের ব্যথা? তার কষ্ট, তার বিধ্বস্ত মুখ দেখে যে ঝলসে যাচ্ছে আমি। হে আল্লাহ, আমি কি করে প্রার্থনা করব বলে দাও। দুজনেই নিশ্চুপ থেকে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনে গেলাম কেবল। সেই নিঃশ্বাসগুলো যেন হাহাকার করে উঠল কান্নায়। আকাশে বাতাসে আকুতি ছড়িয়ে প্রার্থনা করলাম, হে বিধাতা, আমাদের বাঁচতে দাও। তার বেঁচে থাকার যে খুব শখ, দেশ বিদেশ ঘুরে বেড়ানোর শখ, প্রাণ খোলা হাসার শখ, সে বহুদিন হাসে না। তাকে একটু হাসতে দাও, দোহাই তোমার, তাকে একটু বাঁচতে দাও। জুই, তোর ফোন আসছে, রাতুল ভাই ফোন দিছে। হ্যালো, কনগ্রাচুলেশনস রাতুল। তোমাকে আসলে জানানো হয়নি, আমার ফ্যামিলি থেকেও একজনকে দেখেছে। আমি ছেলেকে এখনো দেখি নাই, কিন্তু আমি বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। কারণ আমার মনে হয়েছে এই মুহূর্তে হ্যাঁ বলে দেওয়াটাই আমাদের জন্য বেটার। চলো আমরা একটা কাজ করি, আমরা একই দিন বিয়ে করব, একই দিন হলুদ করব, একই দিন আরেকজনের হয়ে যাব। ভালো হবে না? রাতুল হাসলো, আমিও হাসলাম, অথচ আমরা দুজনেই জানি আমরা হাসছি না। এই আমাদের কান্না ঢাকার খোলস মাত্র। আমাদের ভেতরটা ফেটে যাচ্ছে, হৃৎপিণ্ডটা কষ্টের পারদে পারদে ঝলসে যাচ্ছে। তারপরও অভিনয়টা যে আমাকে করে যেতেই হবে। দেখো তাহলে আমি কাজ করছিলাম। হ্যাঁ, তাই।
রাতুল আমাকে জানালো তার বিয়ের তারিখ গায়ে হলুদের তারিখ। আমি সেই ডেটে নিজের বিয়ের তারিখ ফেলবো বলে তাকে জানালাম। আজ আমাদের গায়ে হলুদ। আমি একটা হলুদ শাড়ি পরে গায়ে হলুদ মেখে রাতুলের সাথে ভিডিও কলে কথা বললাম। তোমাকে হলুদ পরির মতো লাগছে জুই। আমার কালো গায়ে হলুদ রং মানায়নি। কালো হলুদ মিলে যাতা অবস্থা। আমি হেসে ফেললাম। আমরা হাসতে হাসতেই বুঝলাম দুজনের ভেতরটা চেঁচিয়ে উঠে বলছে, দোহাই তোমার, অন্য কারো হয়ে যেও না, আমি তো মরে যাব। আমার সহ্য হচ্ছে না। কিন্তু সবটাই আমার অভিনয় থাকলেও অভিনয় করছিল কিনা আমি জানি না, জানার চেষ্টাও করিনি। ওড়নাটা তুমি চিনতে পারছো জয়ী? 2-3 বছর আগে তোমার এই ওড়নাটা কত জেদ করে আমার কাছে রেখেছিলাম, মনে আছে তো না? জানো, এই ওড়নাটাতে না এখনো তোমার গন্ধ পাই। কেন যেন তোমার গন্ধ ছাড়া আমার ঘুম হয় না জয়ী। তুমি তুমি আমার জীবনে নেই ভাবলেই কেমন অসহায় অসহায় লাগে, বুকটা হাহাকার করে ওঠে। আমি তোমাকে খুব যন্ত্রণা দিই না জয়ী? আমার খুব বেঁচে থাকার চেষ্টা। ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে যখন স্যার জিজ্ঞেস করেছিলেন, রাতুল তোমার ইচ্ছা কি, আমি বলেছিলাম স্যার আমার অনেক বছর বাঁচার ইচ্ছা। কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো না। জীবন, বাবা, মা আর তোমাকে একই দাড়ি পাল্লায় মাপার পর জীবনটা ভালোবাসার যুদ্ধে হেরে গেল জয়ী। বুঝলাম এই কয়েক বছরে বাবা মা তুমি আর জীবনের মাঝে সবচেয়ে কম ভালোবেসেছি নিজেকে। জুই, আমি তোমাকে কেন পেলাম না? তোমাকে বউ বলার স্বাদ আমার কেন পূরণ হলো না? আমি সৃষ্টিকর্তাকে বলতে চাই, তিনি বড় অন্যায় করলেন আমার সাথে।
কি হতো পৃথিবীর একটা কোণে আমাকে একটু বাঁচতে দিলে? উনি তো জানেন এই পৃথিবী কতটা নিষ্ঠুর। এই নিষ্ঠুর পৃথিবীতে তোমায় একা রেখে যাচ্ছি বলে রাগ করো না। আমি তোমাকে অনেক ভালোবেসেছি, জীবনের থেকেও বেশি, হয়তো স্বপ্নের থেকেও বেশি। কিন্তু আফসোস, তোমাকে পাওয়া হলো না। তোমাকে যন্ত্রণা দেওয়া মানুষটা আজ থেকে তোমাকে মুক্তি দিয়ে গেল। জুই, পৃথিবীর সব সুখ তোমার হোক। রাতুল, এমন চিঠি কেন লিখলে তুমি? হ্যালো, এই কি হয়েছে ওর? আসলে আপু, আজ সকালে আমার বন্ধু সুসাইড অ্যাটেম্প করছিল। হাত পায়ের রগ সব কেটে ফেলছে। ডাক্তাররা আসলে অনেক চেষ্টা করলো, কিন্তু বেঁচে নেই আমার বন্ধুটা। একটু আগে সে মারা গেছে। মরে গেছো? আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না, আমার ভুল হয়েছে। তুমি তো একবারও আমাকে বলো নাই তুমি মরে গেছো। কিভাবে বল? আমি তো কালকে কথা বললাম তোমার সাথে। তুমি ভালোই ছিলা। আমার ভুল হয়েছে রাজুল। আমি এখন সারা জীবন এটা নিয়ে খেলতে বাঁচবো। Ooh.